হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 4-এ পড়ো অর্থাৎ 4th শ্রেণীতে, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রায় ও মার্টিনের প্রশ্নচিত্র 2026-এর পরিবেশ পরিচয় বিষয়ের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের প্রথম স্কুল যেটা আছে কালনা অম্বিকা মহিষমর্দিনী প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত পরিবেশ পরিচয়ের কোশ্চেনগুলো। প্রথমত এটা আছে, দেখো, বাঘের ডোরাকাটা ডাক আছে সৌন্দর্যের জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য। নিজেকে বাঁচানোর জন্য অ্যান্সার হবে, উত্তরটা ডিসকাস করে দেওয়া আছে, একটু দেখবে। গাছ শ্বাসক্রিয়ার সময় বাতাস থেকে গ্রহণ করে কি? অক্সিজেন নেয়, নাকি কার্বন ডাইঅক্সাইড নেয়, নাকি নাইট্রোজেন নেয়? গাছ শ্বাসক্রিয়ার সময় বাতাস থেকে অক্সিজেনই গ্রহণ করে। অপশান অ হবে। এবারে গড় দাগে কোশ্চেন দেখো, সিদ্ধাড়া আছে তবু গুটিয়ে থাকতে পারে, কেঁচো, কেন্ন, সাপ। এখানে সিদ্ধাড়া আছে, গুটিয়ে থাকতে পারে, অ্যান্সার কি হবে? কেন্ন হবে। আর দাগে অ্যান্সার, কেন্ন একটি অর্থোপোডা, যার শিরদাঁড়া বা দেহ কঙ্কাল থাকলেও বিপদের সময় শরীর গুটিয়ে বা কুঁকড়ে থাকতে পারে। এবারে ঘয়ের দাগের কোশ্চেন দেখো, ভিজে কাপড় সহজে শুকাতে চায় না কোন সময়ে? বর্ষাকালে, হেমন্তকালে, শীতকালে। ভিজে কাপড় সহজে শুকাতে চায় না বর্ষাকালে, কারণ কি? অ্যান্সার দেওয়া আছে দেখো, বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ আর্দ্রতা বেশি থাকে, এর ফলে বাষ্পীভবনের হার কমে যায় এবং ভিজে কাপড় শুকাতে বেশি সময় লাগে। এবার দুয়ের দাগে দেখো, যেসব শূন্যস্থান পূরণগুলো আছে, পদার্থের ড্যাশটি অবস্থা আছে, পদার্থের 3টি অবস্থা আছে। কি কি অবস্থা আমরা জানি? কঠিন, তরল আর গ্যাসীয়। এবার ক্ষয়ের দাগের কোশ্চেন দেখো, ড্যাশের শরীরের ভেতরে বাতাস ভরা থলি থাকে। কার শরীরের ভেতরে থাকে? মাছের শরীরের ভেতরে বাতাস ভরা থলি থাকে, যেটাকে আমরা কি বলি? পটকা বলি মাছের। এবার হচ্ছে গয়ের দাগের কোশ্চেন দেখো, পদার্থের ভর মাপা হয় ড্যাশ দিয়ে, পদার্থের ভর মাপা হয় তুলাদণ্ড দিয়ে। শূন্যস্থানে জেগে বসবে তুলাদণ্ড। অপশন কোশ্চেন ঘয়ে দেখো, লালা গ্রন্থি থেকে বেরোয় ড্যাশ, শূন্যস্থান পূরণ করতে বলছে। লালা গ্রন্থি থেকে কি বেরোয়? লালা গ্রন্থি থেকে শূন্যস্থানে লালা বেরোয় হবে। এবার 3-এর দাগে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। জলের নিচে জন্মানো গাছ কি? কোনটা হবে? পাইন গাছ, পদ্ম, ফণিমনসা না জবা ফুল? জলের নিচে আমরা কোন গাছটা দেখি? নিচে অ্যান্সার দেওয়া আছে দেখো, আ হবে কয়ের, আ হবে, অর্থাৎ পদ্ম, জলে পদ্ম ফুল হয়। এবারে ক্ষয়ের দাগে দেখো, পাহাড়ি জায়গার গাছ কোনটা? পদ্ম হয়ে গেল, আর পড়ে আছে 3টা, পাইন গাছ, ফণিমনসা, জবা ফুল। এবারে অ্যান্সার দেখো, ক্ষয়ের অ হবে, অর্থাৎ পাইন গাছ হবে। পাহাড়ির জায়গায় হয় কোন গাছ? পাইন গাছ। এবারে গয়ের দাগে দেখো, শুকনো মাটিতে জন্মানো গাছ, আর দুটো পড়ে আছে, ফণিমনসা, জবা ফুল। শুকনো মাটিতে কোন গাছ হয়? দেখো গয়ের দাগে দেখো, দীর্ঘই হবে অপশান, অর্থাৎ জবা ফুল। শুকনো মাটিতে কোন গাছ জন্মায়? জবা ফুল বা জবা গাছ। এবার দেখো ঘয়ের দাগে দেখো, বালিতে জন্মানো গাছ কোনটা? যেটা পড়ে আছে, তাহলে ফণিমনসা কোথায় হয়? বালিতে হয়। নিচের অ্যান্সার গুলো দেওয়া আছে, দেখবে। এবার দেখো 4-এর দাগে 2-3 লাইনে উত্তর লিখতে বলেছে। প্রথমের কোশ্চেন কি আছে দেখো, কয়ের দাগে, জীব ও জড়ের মধ্যে দুটি পার্থক্য নিচে উল্লেখ করো। জীব ও জড়ের দুটি পার্থক্য দেখো উল্লেখ করে দেওয়া হয়েছে। 1 নম্বরে জীবন বিষয় দেওয়া আছে। জীবনটা কিরকম? জীবের জীবন আছে, জড় পদার্থের কোনো জীবন নেই। এবার 2 নম্বর পয়েন্ট দেখো, বৃদ্ধি ও বংশবিস্তার। জীব হচ্ছে শারীরিক বৃদ্ধি ও পরিবর্তন ঘটে এবং তারা নিজেদের মতো নতুন জীবন জন্ম দিয়ে বংশবিস্তার করতে পারে, কিন্তু জড়ের বৃদ্ধি বা বংশবিস্তারের কোনো ক্ষমতা নেই। পড়বে মন দিয়ে। এবারে দেখো ক্ষয়ের দাগে দেখো, গাছের খাদ্য তৈরিতে কোন কোন উপাদানের প্রয়োজন হয়? অ্যান্সার দেখো, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলি হলো, কি কি লাগে? জল লাগে। জল কোথা থেকে আসে? মাটি থেকে মূলের মাধ্যমে জল আসে, জল শোষণ করে।
এরপরে কি লাগে, 2 নম্বরে যেটা লাগে দেখো, কার্বন ডাই অক্সাইড লাগে, কার্বন ডাই অক্সাইড গ্যাস। সেটা কোথা থেকে পায়? দেখো, বাতাস থেকে গ্রহণ করে। 3 নম্বরে কিটা লাগে? 3 নম্বরে লাগে সূর্যালোক। সূর্যালোক কোথা থেকে পায়? শক্তি হিসেবে ব্যবহৃত হয়, মানে খাদ্য তৈরির জন্য যে তাপের প্রয়োজন, সেটা কোথা থেকে পায়? সূর্যালোক থেকে শক্তি হিসেবে পায়। এবারে কি লাগে? ক্লোরোফিল লাগে 4 নম্বরে। দেখো, ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোফিল থাকে পাতায়, সবুজ রঞ্জক পদার্থ যা আলোক শক্তি শোষণে সাহায্য করে। অর্থাৎ গাছের পাতা যে সবুজ রঙের হয়, কেন হয়? সে ক্লোরোফিল থাকার জন্য হয়। এবারে দেখো, 5-এর দাগে যে কোশ্চেনটা আছে দেখো, ক আর খয়ে অ্যান্সারটা দেখো। 5-এর দাগে কি আছে? শূন্যস্থান পূরণের মতো দিয়েছে। কে কার খাদ্য লিখতে বলেছে? ঘাস ফড়িং কি খায়? ফার্স্টে ঘাস ফড়িং কি খাবে? ঘাস খাবে নিশ্চয়ই। তাহলে ঘাস খায় কে? ঘাস ফড়িং। তো ঘাস ফড়িং এর আগে কি বসবে? ঘাস বসবে। ঘাস তাহলে খায় কে? ঘাস ফড়িং খায়। এবার ঘাস ফড়িংকে কে খায়? ঘাস ফড়িংকে নিশ্চয়ই ব্যাঙ খায়। ব্যাঙ হচ্ছে পোকামাকড় ধরে খায়, ব্যাঙ খায়। এবারে ব্যাঙকে কে খায়? ব্যাঙকে খায় সাপ। তাহলে কি হবে? ফার্স্টে হবে ঘাস হবে, ঘাসকে খায় হচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ। এটা হচ্ছে ঘাস ফড়িং এর খাদ্য শৃঙ্খল। এবারে ক্ষয়ের দাগে দেখো, শূন্যস্থানে ফার্স্টে কি বসবে? মাছ আছে, শৈবাল। মাছ প্লাঙ্কটন বা শৈবাল খায়। তাহলে মাছ কি খায়? শৈবাল খায়। শৈবাল কি খায়? শৈবাল। মাছ কি খায়? শৈবাল খায়। তাহলে মাছকে কে খায়? মাছকে খায় পানকৌড়ি বা বক জাতীয় যে পাখিগুলো আছে, তারা মাছকে খায়, বা মাছরাঙা হতে পারে। বুঝতে পেরেছো? এরপরে দেখো নেক্সট 6-এর দাগে দেখো, পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। দুটি বিলুপ্তপ্রায় প্রাণীর নাম লেখো। দুটি বিলুপ্তপ্রায় প্রাণীর নাম কি? দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার 1 নম্বরে লিখবে, রয়্যাল বেঙ্গল টাইগার। ও আরেকটা কি? একশৃঙ্গ গন্ডার। এবারে ক্ষয়ের দাগে দেখো, ভর কাকে বলে? ভর কাকে বলে? উত্তর দেখো, কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণকে ভর বা মাস বলে। এটি একটি ভৌত রাশি এবং এর মান স্থানভেদে পরিবর্তন হয়। কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণকে ভর বা মাস বলে। এটি একটি ভৌত রাশি, এর মান স্থানভেদে পরিবর্তন হয়। এবারে গয়ের দাগে দেখো, মাছ ও চিংড়ির মধ্যে একটি অমিল লিখতে বলেছে, মানে পার্থক্য। মাছ হলো মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ এদের মেরুদণ্ড আছে। অন্যদিকে চিংড়ি হলো অমেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ এদের মেরুদণ্ড নেই। এবার 7-এর দাগে দেখো, এক কথায় উত্তর দিতে বলেছে। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কি হবে? অ্যান্সার হবে দেখো, রবার্ট ক্লাইভ হচ্ছে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, রবার্ট ক্লাইভ। বর্তমানে ভারতবর্ষে কয়টি রাজ্য আছে? উত্তর দেখো, 28টি রাজ্য আছে। বর্তমানে ভারতবর্ষে কয়টি রাজ্য আছে? 28টি রাজ্য আছে। এবারে গয়ের দাগের কোশ্চেনের অ্যান্সার দেখো, ভারতের আইনসভার নাম কি? ভারতের আইনসভার নাম, উত্তর দেখো, সংসদ। ভারতের আইনসভার নাম হচ্ছে সংসদ। এবারে ঘয়ের দাগে দেখো, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? উত্তর দেখো, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। এবারে 8-এর দাগে দেখো, রাজ্যের রাজধানীর নাম লিখতে বলেছে। গোয়া। গোয়ার রাজধানী কি হবে? উত্তর দেখো, লেখা আছে গোয়ার রাজধানী পানাজি। গোয়ার রাজধানীর নাম কি? পানাজি। এবারে ক্ষয়ের দাগে দেখো, বিহার। বিহার, বিহারের রাজধানী কি হবে? বিহারের রাজধানী হবে পাটনা। বিহারের রাজধানী কি হবে? পাটনা। এবারে 9-এর দাগে দেখো, 2-3 লাইনে উত্তর লিখতে বলছে। ভারতের জাতীয় প্রতীক কি? ভারতের জাতীয় প্রতীক কি? উত্তর দেখো, ভারতের জাতীয় প্রতীক হলো সারনাথের সিংহস্তম্ভের অনুকরণ, যেখানে 4টি সিংহ পরস্পরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এই প্রতীকের নিচে সত্যমেব জয়তে লেখা আছে। 2-3 লাইনে যেহেতু লিখতে বলেছে, তাহলে ভারতের জাতীয় প্রতীক হলো কি? সারনাথের সিংহস্তম্ভের অনুকরণ, যেখানে 4টি সিংহ পরস্পরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, অর্থাৎ 4জনের মুখ 4 দিকে। সত্যমেব জয়তে প্রতীকের নিচে লেখা থাকে। এতটুকু পর্যন্ত তোমাদের প্রথম যে স্কুলটা আছে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ পরিচয়ের, ভালো করে পড়ো এগুলা। পরবর্তী যে স্কুলটা আছে খুব তাড়াতাড়ি ভিডিওটা পাবে। আর ভালো লাগলে তোমার বন্ধুদেরকে বলবে, শেয়ার করবে আর লাইক করবে। টাটা।